এই তোমরা সবাই ভিডিওটা অন করো তো দেখি। জি স্যার। কম্পোস্টিং শুরু করেছিলাম। এই স্লাইডটা দেখো তো। স্লাইডটা হয়নি স্যার। আমরা এই পর্যন্ত এসেছিলাম কি কম্পোস্টিং? স্যার বায়োগ্যাসের একটা হিসাব দেখানোর কথা ছিল স্যার। ও আচ্ছা, ঠিক আছে। এটাই, এটা একটা হোম টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির জন্য ইনিশিয়ালি প্রায় 2 লাখ, মানে নট একুরেট, এটা নিয়ার অ্যাবাউট 2 লাখ টাকা প্রয়োজন হোম টাইপ। এটার ভলিউমটা হবে প্রায় 2 কিউবিক মিটারের মতো। ডেইলি এর কনজাম্পশন ক্যাপাসিটি হলো 50 কেজি গোবর। 50 কেজি গোবর যদি দাও তোমার 50 লিটার ওয়াটার, প্রায় 100 কেজির মতো, 100 লিটার মতো ওখানে ঢুকবে আর 50 কেজি গোবর আর 150 লিটার হলো পানি, প্রায় 100। এটা ঢুকবে তোমার ডেইলি। তার গোবরের আনুমানিক মূল্য এই 1 টাকা করে কেজি হিসেবে 18,250 টাকা। আর এখান থেকে ডেইলি যে গ্যাস আসবে তাতে মাসে 2টা সিলিন্ডার ভর্তি করা যাবে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এলপিজি হিসেবে তোমার এটাকে কম্প্রেস করে, এই গ্যাসটাকে কম্প্রেস করে সিলিন্ডারে ঢোকানো হয়, তাতে 2 সিলিন্ডার হবে প্রায় 13 কেজি ওজনের, 26 কেজি, 2টা ক্যানে ভরলে এটার দাম প্রায় 1500 টাকা। দাম কমে এখন 1500 টাকা। আগের দাম ছিল প্রায় 1000 করে ছিল আগে সিলিন্ডার, এখন দাম কমেছে, যার ফলে 1500। ইয়ারলি ইনকাম আসবে তোমার 18,000 টাকা, যেটা আগে দেখানো ছিল 24,000 টাকা। গ্যাসের দাম কমাতে এখন এখানে আসবে 18,000 টাকা। হ্যাঁ, আর যে পরিমাণ গোবর তুমি দিয়েছিলা তার 25% পাওয়া যাবে। ওই হিসেবে এটার দাম আসবে, টোটাল অ্যামাউন্ট হবে 10 টন, 10.8 টন স্লারি আসবে তোমার ইয়ারলি। তাতে হলো 32,000 টাকা। তো অ্যানুয়ালি দেখা যায় প্রায় 50,000 টাকার মতো রিটার্ন আসতেছে এখান থেকে। আর একবার একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলে 20, 30, 40 এবং 50 বছর পর্যন্ত এটি চলতেই থাকে আর কি। আর এখান থেকে যে তুমি ফুয়েলটা পাচ্ছ, গ্যাস, এই গ্যাসটা তো ফ্রি অফ কস্ট আসতেছে। আসলে যদি আমরা বলি গোবরের দাম, এই দাম আসলে যেহেতু প্রত্যেক খামারই তাদের নিজস্ব গরু থেকেই গোবরটা পায়, তো এটি বলতে গেলে ফ্রি চলে আসে, গ্যাসটা আসতেছে ফ্রি, তোমার রান্না করা হবে ফ্রি বলতে গেলে। এটা একটা হিসাব যে একটা হোম টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে গেলে তার কস্ট ইনভলভমেন্ট কত, আর অ্যানুয়াল রিটার্ন সেখান থেকে কিরকম আসে। এটা তো ইয়ারলি আসলো। তোমার যদি 20 বছর চলে বা 30 বছর চলে বা 50 বছর চলে, তাহলে ওইটাতে মাল্টিপ্লাই করলেই হবে। আর এমনিতেই যদি তুমি গ্যাস দিয়ে রান্না করো, খরচ আছে অনেকে, আবার যেখানে গ্যাসের সুযোগ নাই গ্রামে লাকড়ি ব্যবহার করে, কাঠ ব্যবহার করে, বা অন্যান্য জ্বালানি ফুয়েল, মানে ফুয়েলের জন্য যে সমস্ত জিনিস আছে, অনেকে গোবর ব্যবহার করে। এটা তো ঠিক না, গোবরকে পুরাইলে লস। গোবরের মধ্যে আছে নিউট্রিয়েন্ট, পুড়িয়ে দিলে শুধু অ্যাশটা থাকবে। ছাইয়ের মধ্যে তো বেশি বার্নিং হলে শুধু ওই মিনারেল পার্টটা থাকে, বাদ বাকিটা তো বার্ন হয়ে যায়।
আর এখান থেকে বার্নিং এর সময় প্রচুর কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলি এমিশন হয়, যেটা আমাদের জন্য আরো ক্ষতিকর। এখন আমরা একটু ধারণা, যেহেতু আগেই আমাদের এগুলি করা হয়ে গেছে, কম্পোস্টটা হলো বায়োমাসকে যখন আমরা অ্যারোবিক কন্ডিশনে ট্রিটমেন্ট করবো। অ্যারোবিক কন্ডিশন বলতে এখানে বাতাসের উপস্থিতি থাকবে, অক্সিজেন থাকবে। অক্সিজেন লাগে এই জন্যই যে এখানে অ্যারোবিক কিছু রিঅ্যাকশন ঘটে, এগুলি ঘটায় মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজম গুলি বাতাসের অ্যাবসেন্সে বাঁচে না, এদের বেঁচে থাকার জন্যই মানে অক্সিজেন দরকার। এগুলো হলো অ্যারোবিক মাইক্রো অর্গানিজমস। যেমন আছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলি অ্যারোবিক, এরা বায়োমাসের মধ্যে তো সবই আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সমস্ত যৌগগুলি, কমপ্লেক্স ম্যাটেরিয়ালস গুলি এই বায়োমাসের মধ্যে থাকে। তো এখানে যে এই ব্যাকটেরিয়াগুলি সেলুলোজ হেমিসেলুলোজের ডিকম্পোজিশন করে, ব্রেকডাউন করে, তারপরে প্রোটিনের কনভার্সন ঘটায়। গোবরের মধ্যে যে অ্যামোনিয়াম নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনটা অ্যামোনিয়াম ফর্মে থাকে, গোবরের নাইট্রোজেন অ্যামোনিয়াম ফর্মে থাকে। এই জন্য সরাসরি গোবর তুমি মাঠে অ্যাপ্লাই করলে ওই সরাসরি গোবর থেকে নাইট্রোজেনটা গাছ নিতে পারে না, কারণ গাছ নেয় হলো নাইট্রেট বা নাইট্রেট ফর্মে থাকলে প্ল্যান্ট আপটেক করতে পারে। গোবরের মধ্যে যেহেতু অ্যামোনিয়াম ফর্মে থাকে এই জন্য সরাসরি নিতে পারে না, বরং আরো গাছের ক্ষতির কারণ হয়, রুট বার্নিং হয়। এই অ্যামোনিয়ামটা অনেক সময় শিকড়কে বার্নিং করে ফেলে, গাছ মরে যায়। দেখবা তাজা গোবর দিয়ে রাখলে গাছ মরে যাবে, যেন প্রস্রাবে বা পায়খানায় অ্যামোনিয়াম ফর্ম নাইট্রোজেন থাকে, প্রস্রাবে ইউরিয়া ফর্মে থাকে, এই ইউরিয়া থেকে আবার অ্যামোনিয়াম হয়। এগুলি প্ল্যান্টকে মেরে ফেলতে অনেক সময় ভূমিকা রাখে। এই জন্য আমরা যে কম্পোস্টিং করি এখানে অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলি নাইট্রোজেনটাকে কনভার্ট করে অ্যামোনিয়াম থেকে নাইট্রেট এবং ফাইনালি করে নাইট্রাইট। এই যে রিঅ্যাকশনটা এটাকে বলা হয় নাইট্রিফাইং রিঅ্যাকশন, নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি করে? নাইট্রিফিকেশন করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। কি হয় কনভার্সনটা? অ্যামোনিয়াম নাইট্রেট কনভার্ট হয়ে তৈরি হয় নাইট্রেট নাইট্রোজেন। অ্যামোনিয়াম নাইট্রোজেন থেকে তৈরি হয় নাইট্রেট নাইট্রোজেন, NO3। আগে ছিল NH4, NH4 converted into NO3, nitrate, and then nitrite, NO2, nitrate. এই নাইট্রাইট বা নাইট্রেট এই দুইটা ফর্মেই প্ল্যান্ট নাইট্রোজেন আপটেক করে থাকে। এই জন্য এই কম্পোস্টিং এর মাধ্যমে আমরা এই ট্রান্সফরমেশন গুলি পেয়ে থাকি। এই জন্য অক্সিজেন দরকার, নাইট্রিফিকেশন দরকার। আর অন্যান্য যে সমস্ত সেলুলোজ হেমিসেলুলোজ গুলি আছে ওগুলি থেকে মানে ব্রেকডাউন হয়ে সর্বশেষ তৈরি হয় হিট, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হিট। এই হিটের কারণে কম্পোস্ট পাইলে টেম্পারেচার বাড়ে। কম্পোস্ট পাইলে টেম্পারেচার বাড়তে বাড়তে অনেক সময় হয় যে একদম ধোঁয়া বের হওয়া শুরু হয়। এটা এক্সাম্পল তোমাদের কাছে আছে, দেখবো বর্ষাকালে ধানের খড় পালা দিয়ে রাখলে যেহেতু ভিজা অবস্থায় মাইক্রোবসের গ্রোথ হয়, মাইক্রো অর্গানিজম বৃদ্ধিপ্রাপ্ত হয়, এনজাইম সিক্রেট করে, আর অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন শুরু হয়, ফাইবারের ব্রেকডাউন শুরু হয়, ফলে হিট উৎপন্ন হয়, তাপ। এই জন্য দেখবা হাত দেওয়া যায় না, এত গরম। আর তোমরা যারা দুই একটা গ্রুপ প্র্যাকটিক্যাল করেছো, কম্পোস্ট পাইলে আমরা তৈরি করেছিলাম ওখানে আমাদের ফার্মে, পরবর্তী সপ্তাহে আমরা গিয়ে দেখছি ভিতরে অনেক হিট, প্রচন্ড হিট। এই হিটে যদি ইনসেক্ট থাকে মারা যাবে, লার্ভা যদি থাকে মারা যাবে, তারপর উইড সিড, আগাছার বীজ এগুলি নষ্ট হয়ে যাবে তাপের ফলে। অনেক সময় প্যাথোজেন থাকতে পারে, প্যাথোজেনিক মাইক্রোবস, মাইক্রো অর্গানিজমস এগুলিও সব মারা যাবে এই হিটে। যার ফলে কম্পোস্টটা একটা স্টেবল হয়, মানে এই সমস্ত আনওয়ান্টেড সাবস্টেন্স গুলি থাকে না।
এই জন্য এটা হলো তার মানে এক এক নজরে দেখার জন্য তুমি অক্সিজেন দিবা, অর্গানিক ম্যাটার, মিনারেলস, ওয়াটার এগুলি থাকবে। মানে এই জন্য ময়েশ্চারকে আমরা মেনটেন করি, ময়েশ্চার 65% দিতে হয়, পানি বের হয়ে যাবে, ওয়াটার লস হবে, হিট জেনারেট করবে, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে ইমিশন হয়। বায়োমাসের যে কোনো বায়োমাসের ডিকম্পোজিশনেই কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, কার্বন লস হয়, আর ফাইনালি তৈরি হবে হিউমাস লাইক সাবস্টেন্স। এটি হলো কম্পোস্ট, ফিনিশড কম্পোস্ট। এখানে এই জিনিসগুলি আমরা মেনটেন করি, এই বিষয়গুলিকে অবশ্যই মাথায় রেখে কম্পোস্টিং করবে। ময়েশ্চার, ইনিশিয়াল ময়েশ্চার শুড বি 60 to 65%। যদি ময়েশ্চার কম হয় কি হবে? কম্পোস্টিং হবে না। ময়েশ্চার কম হলে 60% এর কম, মাইক্রোবস এর গ্রোথ কমে যাবে। এজন্য ড্রাই ম্যাটারে, শুকনা জিনিসের মধ্যে মাইক্রোবস গ্রো করে না। আমরা যে খড় পালা দিয়ে রাখি, এই বেসিক প্রিন্সিপাল এটি, ময়েশ্চার কমানো। শুকনা খড় কখনো মাইক্রোবস গ্রো করবে না, এজন্য আমাদের খড় এজ ইট ইজ 1 বছর 2 বছর থাকে। হ্যাঁ, আবার ভিজা জিনিস পচে যায়। মাছ দেখো রাখলে, আজকে একটা মাছ বাজার থেকে কিনে গিয়ে রেখে দাও তোমার ঘরে, কালকে দেখবো কাছেই যাওয়া যাচ্ছে না, পুরো ঘরেই মানুষ থাকতে পারবে না, পচন শুরু হয়ে গেছে। কিন্তু শুটকি মাছ শুকিয়ে তুমি রাখো 1 বছর 6 মাস, কিছুই হবে না, কোনো গন্ধও পাওয়া যাবে না ওখান থেকে। এই জন্য ড্রাই জিনিসে মাইক্রোবস গ্রো করতে পারে না। মাইক্রোবস এর গ্রোথের জন্য ইউ হ্যাভ টু প্রোভাইড সাম ময়েশ্চার, মানে ভিজা ভিজা থাকতে হবে। 60 to 65% এটা আমাদের কম্পোস্টিং এর স্ট্যান্ডার্ড। আর যদি বেশি ময়েশ্চার হয়, মোর দেন 65%, বেশি ময়েশ্চার হলে কি হবে? ভিজা ভিজা হয়ে যাবে। ভিজা থাকলে এই ভিজার মাঝখান দিয়ে তোমার এয়ার ফ্লো হবে না, বাতাস চলাচল করতে পারবে। এই জন্য এই কন্ডিশনটাকে বলা হয় জো কন্ডিশন। তুমি দেখবে মাটি ভিজা ভিজা, হাত দিয়ে চাপ দেও দোলা পাকিয়ে যাবে, মাটিতে ছেড়ে দেও জোর জোরে হয়ে যাবে, ভেঙে যাবে। এই কন্ডিশনে রাখতে হয় যেখানে মাইক্রোবস গ্রো করবে, আবার ভিজা হলে এয়ার ফ্লো হবে না, মাঝখান দিয়ে বাতাস চলবে না, বেশি শুকনো হলে মাইক্রোবস গ্রো করবে। এটা হলো এই ময়েশ্চারের ভূমিকা। অক্সিজেন, অক্সিজেন দরকার মাইক্রোবসের বেঁচে থাকার জন্য। আমরা আমাদের কম্পোস্টিং যে সমস্ত মাইক্রোবস গুলি বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন ঘটায় বা ডিগ্রেডেশন করে, অর্গানিক সাবস্টেন্সের ডিকম্পোজ করে, এরা মূলত অ্যারোবিক, এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে। আমাদের বাতাসের অক্সিজেনের পরিমাণ হলো 21% বলতে গেলে, প্রায় 20-21%, বাদ বাকিটা নাইট্রোজেন। এই অক্সিজেনই মাইক্রোবসের গ্রোথের জন্য যথেষ্ট। আমরাও বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন নেই, এই অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে। কম্পোস্ট পাইলের ভিতরে কিছু অক্সিজেন থাকে, তো এক পর্যায়ে দেখা যায় মাইক্রোবস এই অক্সিজেনটুকু শেষ করে ফেলে, তখন আবার পাইলের ভিতরে, কম্পোস্ট পাইলের ভিতরে যে স্তূপ, পাইল মানে স্তূপ, আমরা স্তূপ করে রাখি, এর মধ্যে যখন অক্সিজেন শেষ হয়ে যাবে তখন আবার ওই টার্নিং দিতে হয়। টার্নিং দিলে কি হয়? আবার অক্সিজেন মিক্স হয়, অক্সিজেন মিশে আবার এরা নতুন ভাবে ডেভেলপমেন্ট শুরু করে। কার্বন এন্ড নাইট্রোজেন রেশিও, সিএন রেশিও। এই সিএন রেশিও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের বেঁচে থাকার জন্য যেমন আমরা খাদ্য গ্রহণ করি, এই মাইক্রোবস ও অর্গানিজমস, ইন্ডিভিজুয়ালস, তাদের বেঁচে থাকার জন্য নিউট্রিয়েন্ট দরকার, কার্বন নাইট্রোজেন দরকার। আমরা মাছ মাংস ডিম দুধ খাই নাইট্রোজেনের জন্য, মাইক্রোবসকেও নাইট্রোজেন দিতে হবে, শুধু কার্বন দিলেই হবে না, কার্বন লাগবে, নাইট্রোজেন লাগবে। এই যে রেশিওটা হলো প্রতি 20 ভাগে 20 ভাগ কার্বনের জন্য 1 ভাগ নাইট্রোজেন থাকতে হবে। এই নাইট্রোজেন তার বডি গ্রোথে, ডেভেলপমেন্টে সাহায্য করে। নাইট্রোজেন কমে গেলে মাইক্রোবসের গ্রোথ কমে যাবে, এনজাইম সিক্রেশন কম হবে। আর যদি নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে মাইক্রোবসের গ্রোথ কম হবে, কারণ এটা একটা ব্যালেন্স। তুমি যদি সবকিছু বাদ দিয়ে খালি মাছ আর গোশতই খাওয়া শুরু করো, তাহলে বডি ইমব্যালেন্স হবে। এই একই অবস্থা মাইক্রোবসের, সব নিউট্রিয়েন্ট ব্যালেন্স করে খেতে হবে। মাইক্রোবসের জন্য ব্যালেন্স নিউট্রিয়েন্ট দিতে হবে, সিএন রেশিও, ইউ হ্যাভ টু ব্যালেন্স। টেম্পারেচার, আমি যখন এগুলি অপটিমাম কন্ডিশনে দেব,
ময়েশ্চার, অক্সিজেন আর সিএন রেশিও মেনটেন করব, তখন এই মাইক্রোবসের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট শুরু হবে, টেম্পারেচার বাড়তে থাকবে। মেসোফিলিক টেম্পারেচারে 20 থেকে 40 ডিগ্রি পর্যন্ত যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি কাজ করে এদেরকে আমরা বলি মেসোফিলিক। আর যখন টেম্পারেচার আরো হাই হয়ে যায় তখন 50 ডিগ্রি বা তার উপরে এই থার্মোফিলিক ব্যাকটেরিয়াগুলি কাজ করে, অন্য ব্যাকটেরিয়া তখন মারা যায়। এই ব্যাকটেরিয়া মেসোফিলিক গুলি আর তখন কাজ করতে পারে না, শুধু থার্মোফিলিক। হাই টেম্পারেচারে অনলি থার্মোফিলিক ব্যাকটেরিয়াস আর অ্যাক্টিভ। এখানে হাজারো ব্যাকটেরিয়া আছে, টেম্পারেচার গ্রো করার জন্য সমস্ত অর্গানিজমের থাকে, ভূমিকা থাকে। আর ফাঙ্গাস গ্রো করে যখন ইনিশিয়ালি টেম্পারেচার হাই হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে, মাইক্রোবসের গ্রোথ ডেভেলপমেন্ট কমে আসে। তোমার এখানে মাইক্রোবিয়াল যে কার্ভটা তোমরা জানো, যেটি মাইক্রোবায়োলজিতে পড়েছো, ইনিশিয়ালি টেম্পারেচার পিকে ওঠে, পিকে ওঠার পরে আর অর্গানিক ম্যাটার থাকে না, তখন অর্গানিক ম্যাটার ডিকম্পোজ করার মতো আর কিছু থাকে না, মাইক্রোবস আর অর্গানিক সাবস্টেন্স পায় না, মানে তার নিউট্রিয়েন্ট পায় না। তো আস্তে আস্তে মাইক্রোবসের সংখ্যা কমতে থাকে, ওখানে ওই যে ডিজেনারেশন শুরু হয়, ফেগোসাইটেশন শুরু হয়, আস্তে আস্তে টেম্পারেচার কমতে 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 নিচে নেমে আসে। তখন টেম্পারেচার যখন কমতে শুরু করে, এই 50 বা তার নিচে নেমে আসে, তখন এখানে গ্রো করে ফাঙ্গাস। এই ফাঙ্গাস তার এনজাইম দ্বারা, ফাঙ্গাল এনজাইম দ্বারা যত জটিল সাবস্টেন্স গুলি আছে এগুলিকে ভাঙে, ডিগ্রেড করে। এখানে জটিল বলতে এখানে কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, তারপরে যেমন পেকটিন, তারপরে কোয়াক্স, মোম জাতীয় সাবস্টেন্স, কমপ্লেক্স মানে লিপিড, যেগুলি কমপ্লেক্স লিপিড, কমপ্লেক্স, তারপর কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লিগনিন, ম্যাটেরিয়ালস, শক্ত যে সমস্ত জিনিসগুলি, ডিকে রেজিস্ট্যান্স, যেগুলি সহজে ডিকে হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না, এই ডিকে রেজিস্ট্যান্স সাবস্টেন্স এগুলিকে ভাঙে এই ফাঙ্গাল এনজাইম। আর পার্টিকেল সাইজ, এটাও একটা বড় ভূমিকা রাখবে। পার্টিকেল সাইজ যত ছোট হবে কম্পোস্টিং তত দ্রুত হবে। পার্টিকেল সাইজ যত ছোট হয় তত তার সারফেস এরিয়া বেড়ে যায়। এই জিনিসটা খুব তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটা এক্সাম্পল দিই, যে হাতির সারফেস এরিয়া বেশি নাকি মুরগির সারফেস এরিয়া বেশি? হাতি তো অনেক বড়, হাতির সারফেস এরিয়া এর চাইতে মুরগির সারফেস এরিয়া বেশি। যত বড় হবে সাবস্টেন্স, তার সারফেস এরিয়া তত কম। একটা চক আমরা ক্লাসে ভেঙে দেখাই, একটা চক থেকে 2টা চক বানাইলাম, তার সারফেস এরিয়া বেড়ে গেল, 2টা থেকে 4টে বানাইলাম, ওটার সারফেস এরিয়া বেড়ে গেল। এবং যত ছোট পার্টিকেল সাইজ যত ছোট করবা, তার চতুর্দিকের কন্টামিনেশনের জন্য, ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের জন্য তার এরিয়া বেড়ে যায়। ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন যত বেশি হবে কোনো সাবস্টেন্সের উপরে, তত তার দ্রুত ডিকম্পোজিশন হবে। এই জন্য বড় বড় পার্টিকেল থাকলে এগুলি ভাঙতে সময় লাগে, সময় বেশি নেয়। এই জিনিসগুলি মূলত কম্পোস্টিং এর সময় মনে রাখার জিনিস। এগুলিকে আমরা বলি রিকোয়ারমেন্টস ফর কম্পোস্টিং। কোন জিনিসগুলি কম্পোস্টিং এর জন্য মানে গুরুত্বপূর্ণ, কি কি জিনিস তোমাকে মেনটেন করতে হবে, এই কয়টাই। এখানে বলা আছে ইনিশিয়াল ময়েশ্চার যদি কম হয় তাহলে তোমাকে পানি যোগ করে ময়েশ্চারকে বাড়াতে হবে ফর ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ময়েশ্চার যদি কম হয় তাহলে সেটা, বেশি হয়ে গেলে তখন তোমাকে এখানে সডাস্ট অ্যাড করে এই ময়েশ্চার কমাতে হবে। সডাস্ট হলো শুকনা কাঠের গুঁড়া, এটার ময়েশ্চার পার্সেন্টেজ 8 থেকে 10, খুবই শুকনা। এটা যখন ভিজা গোবরের সঙ্গে মেশাবো, আস্তে আস্তে ময়েশ্চারটা ব্যালেন্স হয়ে যাবে। আবার সিএন রেশিও ব্যালেন্স করার জন্য আমরা কাঠের গুঁড়া দিই। কাঠের গুঁড়ার সিএন রেশিও 4:1। এর মধ্যে নাইট্রোজেন একেবারেই কম নাই বললেই চলে, প্রতি 400-তে 1 ভাগ সিএন রেশিও মানে নাইট্রোজেন থাকে। এই জন্য কোন জিনিসের নাইট্রোজেন মানে সিএন রেশিও কত, এটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া। মনে করো আমার শরীর, তোমার শরীর, সিএন রেশিও কত? 5:6:1। কারণ আমাদের মানে আমরা মেজার করি মেনলি নাইট্রোজেন, মেজার করা হয় মেনলি মানে প্রোটিন দ্বারা। যদি 20% প্রোটিন হয় তাহলে তো আসলে 5/1 প্রোটিন নাইট্রোজেন, ওই হিসেবে। তো গোবরের কম্পোস্টিং, গোবরের সিএন রেশিও গরুর গোবর ক্ষেত্রে 20 থেকে 30 ভাগের মধ্যে 1 ভাগ, 20:1।
পিগ ম্যানিউর এবং পোল্ট্রি লেয়ার লিটার এদের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি, প্রায় 15:1। আমার গাছের পাতা এটা প্রায় 100:1। তারপরে স্ট্র, এটা তো নাইট্রোজেন কম, 40-50:1। তুমি যদি এগ্রিকালচারাল রেসিডিউ দ্বারা কম্পোস্ট করো, মানে চিরা ধান বা মানে খড়ের উচ্ছিষ্ট অংশ, এখানে মাইক্রোবসের গ্রোথের জন্য তোকে ইউরিয়া সার অ্যাপ্লাই করতে হবে। ইউরিয়া সার দিলে নাইট্রোজেন বেড়ে যাবে, মাইক্রোবস গ্রো করবে। হ্যাঁ, মাইক্রোবসের জন্য হাই কোয়ালিটি প্রোটিন দরকার নাই, নাইট্রোজেন দিলেই হয়ে গেল। ইউরিয়া থেকে দাও বা যে কোনো জায়গা থেকে দাও। এজন্য শুধু, আর যদি আমরা না দিই তাহলে কি হবে, অনেক সময় লাগবে। যেহেতু মাইক্রোবসের গ্রোথ কম হবে, মাইক্রোবসের সংখ্যা কম হবে, এনজাইম সিক্রেশন কম হবে, ফাইবারের ব্রেকডাউন কম হবে। এই জন্য ফাইবারের ব্রেকডাউনের জন্য তোমাকে আগে মাইক্রোবসের গ্রোথ এনশিওর করতে হবে, এবং সেই জন্য তোমাকে CN রেশিও মেনটেন করতে হবে। আর ফাইনাল কম্পোস্টের ময়েশ্চার আস্তে আস্তে কমে আসে, 40-45 বা 30-35 এরকম হয়ে যায়। আস্তে আস্তে ময়েশ্চার কমতে থাকে, পানি কমতে থাকে। অক্সিজেন তোমার 10% অক্সিজেন, বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে 21% অক্সিজেনকে আমরা বলি 100%। 21% অক্সিজেন মানে 100% অক্সিজেন। এর 10/1 যদি অক্সিজেন থাকে কম্পোস্ট পাইলে, ইট ইজ সাফিসিয়েন্ট ফর দ্য মাইক্রোবিয়াল গ্রোথ। আর যদি তার চেয়ে কম চলে আসে, ইউ হ্যাভ টু টার্ন দ্য কম্পোস্ট পাইল। জাস্ট উল্টাপাল্টা করে দিবেন, উল্টাপাল্টা করে দিলেই আবার অক্সিজেন মিশে যাবে। আর যদি অক্সিজেন না পায়, অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, তাহলে কি হবে? অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়ে গেলেই, হ্যাঁ, এখান থেকে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়ে গেলে নাইট্রোজেন লস হয়। আমাদের দেশের মানে গোবরের যে স্তূপ ফার্মাররা তৈরি করে, সারা বছর একটা স্তূপে গোবর ফেলতে থাকে। এই গোবর ফেলে এর মধ্যে কোনো টার্নিং দেওয়া হয় না, বাতাসের কোনো ব্যবস্থা নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই। ফলে অ্যানারোবিক কন্ডিশনে এই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলি বাঁচতে পারে না, তারা নাইট্রিফিকেশন করতে পারে না, নাইট্রোজেনের ট্রান্সফরমেশন করতে পারে না। ফলে কি হয়? ডিনাইট্রিফিকেশন। অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করে, এই অ্যানারোবসরা দে helps to denitrification. Anaerobic bacteria denitrification করে। Denitrification, এটা আমি মনে রাখতে হবে। Denitrification ঘটে in anaerobic condition, আর নাইট্রিফিকেশন হয় অ্যারোবিক কন্ডিশনে। অ্যারোবিক কন্ডিশনে অ্যামোনিয়াম থেকে নাইট্রেট হয়, এটা নাইট্রিফিকেশন। এটা কম্পোস্টিফিকেশনে একটা উল্লেখযোগ্য একটা রিঅ্যাকশন। আর যদি কম্পোস্ট পাইলের ভিতরে বাতাস না থাকে, সেক্ষেত্রে হবে অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশন হবে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনে কি হয়? তৈরি হয় মিথেন কার্বন ডাইঅক্সাইড এবং তৈরি হয় নাইট্রোজেন গ্যাস। কম্পোস্টের মধ্যে বা ম্যানুয়ালের মধ্যে যে নাইট্রোজেন ছিল, সেই নাইট্রোজেনটা এখন ডিনাইট্রিফিকেশন হয়ে নাইট্রোজেন গ্যাস হয়ে রিলিজ হয়ে যায় বায়ুমণ্ডলে। নাইট্রাইট ছিল, নাইট্রাইট থেকে নাইট্রোজেন গ্যাস হয়। এই রিঅ্যাকশনের নাম ডিনাইট্রিফিকেশন। এটি করে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। নাইট্রিফিকেশন কি সেটাও তোমাদের জানা থাকতে হবে, ডিনাইট্রিফিকেশন কি এটাও তোমাদের জানা থাকতে হবে। ডিনাইট্রিফিকেশন হলো নাইট্রাইট থেকে নাইট্রোজেন হয়, এটা হয় ডিউ টু অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক মাইক্রোঅর্গানিজমস এই রিঅ্যাকশনটা করে। এই জন্য আমার যদি অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়ে যায়, হিউজ অ্যামাউন্টস অফ মিথেন ইমিশন হবে, আর হবে নাইট্রোজেনটা লস হয়ে যাবে এস নাইট্রোজেন গ্যাস। আবার এই নাইট্রোজেন গ্যাস যখন বায়ুমণ্ডলে আসবে, বাতাসের উপস্থিতিতে বায়ুমণ্ডলে আসলেই নাইট্রোজেন গ্যাস কনভার্টেড ইনটু নাইট্রাস অক্সাইড, NO2, N2O, nitrous oxide, N2O, nitrous oxide. Nitrous oxide is the most dangerous greenhouse gas. আমরা তিনটা গ্রিনহাউস গ্যাসের কথা জেনেছি আগের ক্লাসে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড আসতেছে তোমার
অ্যানারোবিক কন্ডিশনে যখন নাইট্রোজেন লস হবে বায়ুমণ্ডলে আসলে সেটি নাইট্রোজেন গ্যাস থেকে নাইট্রাস অক্সাইডে পরিণত হয়। আর অ্যানারোবিক কন্ডিশনে আসবে তোমার মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। অ্যারোবিক কন্ডিশনে আসবে কার্বন ডাইঅক্সাইড, অনলি কার্বন ডাইঅক্সাইড। অ্যারোবিক কন্ডিশনে তৈরি হয় অনলি কার্বন ডাইঅক্সাইড। অ্যানারোবিক কন্ডিশনে তৈরি হয় মিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। আর অ্যানারোবিক কন্ডিশন যখন তৈরি হবে কম্পোস্ট পাইলে, সেই ক্ষেত্রে যে নাইট্রোজেন রিলিজ হয়, সেই রিলিজ নাইট্রোজেন প্লাস অক্সিজেনের উপস্থিতিতে তৈরি হয় নাইট্রাস অক্সাইড। এরাই বায়ুমণ্ডলে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং করে থাকে। এখন লো সিএন রেশিও যদি হয়, যে সমস্ত সাবস্টেন্সের মধ্যে নাইট্রোজেন বেশি, সেই ক্ষেত্রে হয় লো সিএন রেশিও। মানে মনে করো 20% প্রোটিন আছে কোনোটাতে, কোনো সাবস্টেন্সের মধ্যে 20% প্রোটিন, এইটার সিএন রেশিও হলো 5:1। আমরা এটাকে বলি লো সিএন রেশিও, 5:1 যদি হয়। এই ক্ষেত্রে এক্সেস অ্যামোনিয়া লস হয়। তুমি যদি প্রোটিনাস সাবস্টেন্স দিয়ে যদি তুমি কম্পোস্ট করতে চাও, তাহলে দেখো অ্যামোনিয়ার গন্ধ আসতেছে, অ্যামোনিয়া লস হচ্ছে। হ্যাঁ, প্রচুর নাইট্রোজেন এখান থেকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা, অথবা দুর্গন্ধ সৃষ্টি হতে পারে পেট্রিফেক্টিভ অ্যাকশনের কারণে। আর ওয়াইডার সিএন রেশিও, যে সমস্ত সাবস্টেন্সের মধ্যে প্রোটিন সাবস্টেন্স কম, নাইট্রোজেন কম, যেমন কাঠের গুঁড়া। কাঠের গুঁড়া এর মধ্যে নাইট্রোজেন নাই বললেই চলে। 400 স্টেট, প্রতি 400 ভাগ কার্বনের ক্ষেত্রে সেলুলোজ হেমিসেলুলোজের ক্ষেত্রে 1 ভাগ নাইট্রোজেন। মাইক্রোবস ল্যাক সাফিসিয়েন্ট নাইট্রোজেন এন্ড কম্পোস্টিং। যখন এই মাইক্রোবস গুলি পর্যাপ্ত নাইট্রোজেন পাবে না, তখন কম্পোস্টিং প্রসেসটা স্লো হবে। সাফিসিয়েন্ট নাইট্রোজেন না পাওয়ার কারণে মাইক্রোবসের গ্রোথ স্লোয়ার হবে, গ্রোথ কমে যাবে। তো মাইক্রোবসের গ্রোথ যদি কম হয়, এরা যদি উইক হয়, দুর্বল হয়, মানে এদের পোটেন্সি যদি কমে আসে, সেক্ষেত্রে এদের দ্বারা এনজাইম সিক্রেশন কমে আসবে। মাইক্রোবসের পোটেন্সি কম, এনজাইম সিক্রেশন কম। এনজাইম সিক্রেশন যদি কম হয়, তাহলে তো এই সেলুলোজ হেমিসেলুলোজ কে ভাঙবে? এজন্য অনেক লম্বা সময় নেয়। রিকোয়ার লঙ্গার কম্পোস্টিং পিরিয়ড, নিড টু অ্যাড ইউরিয়া। যে ক্ষেত্রে মনে করো যে ওই নাইট্রোজেন কম আছে, কম্পোস্টিং মানে লম্বা সময় নিচ্ছে, সেক্ষেত্রে ইউরিয়া যোগ করে দেবো। সিএন রেশিও ব্যালেন্স হয়ে গেলে আবার ডিকম্পোজিশন শুরু হবে, কম্পোস্টিং প্রসেস শর্টার হবে। পরবর্তী স্লাইডগুলি এখানে নাই। এটা দেখো তোমরা, এই যে একটা ব্রয়লার হাউস, এখানে নিচে লিটার ম্যাটেরিয়ালস আছে, এর মধ্যে তুষ থাকে বেশি। তুষটা একটা সমস্যা। তুষ হলো খুব হার্ড স্ট্রাকচারের, এটাকে ভাঙতে অনেক সময় নেই। এই ডিকম্পোজ করার জন্য প্রায় 8-10 মাস সময় লাগে। এটি 1 মাস হবে না। যে সমস্ত লিটারে তোমার তুষ নাই, যেমন লেয়ার লিটার, তুষ ছাড়া যদি তুমি কেজে পালন করো, শুধু লিটার নিচে ড্রপিংস হবে। এই এই লিটারের মধ্যে যেহেতু তুষ থাকে না, শক্ত কোনো সেলুলোজ থাকে না, এটা 1 মাসেই কম্পোস্টিং হয়। কিন্তু তুষযুক্ত লিটার তোমার কম্পোস্ট করতে গেলে, শুধু তুষ আছে বা এখানে লিটার অল্প, অনেক সময় নেবে ভাঙতে। এটা বড় একটা যদি পোল্ট্রি ফার্ম হয়, বিশাল অ্যামাউন্টস অফ ম্যানিউর, আমরা একটু লম্বা লম্বা স্তূপ করতে পারি। এটা এই লম্বা স্তূপের, তোমাদেরকে আরেকটা স্লাইড আমি দেখাই। স্লাইডটা আসছে কি?
কম্পোস্টিং এর স্লাইডটা তোমরা দেখছো কি? জি স্যার। তোমাদের দুইটা গ্রুপে কি এই কম্পোস্টিং এর এই ক্লাসটা শেষ হয়েছিল? এই ক্লাসগুলি তোমরা করেছো আগে? নো রেসপন্স। এই ক্লাসগুলি তোমাদের বলেছিলাম যেগুলি মাইক্রোবস গুলি কিভাবে, কোন মাইক্রোবস কি কাজ করে বলেছিলাম? না স্যার। কোন সেকশন? স্যার বলা হয়েছিল তো। হ্যাঁ পড়া হয়েছিল, একজন বলতেছে পড়া হয়েছে, একজন বলে পড়া হয় নাই। আমাদের তো আমি কোন দিকে যাব? এটা মানে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এই কম্পোস্টিং এর ক্লাসগুলি ডিটেইলস আমি পড়িয়েছি তোমাদের। ফাংশনস অফ মাইক্রোবস কি কাজ করে, তারপর কোন মাইক্রোবস কি কাজ করে, এগুলির ব্যাকটেরিয়ার কাজ কি, ফাঙ্গাসের কাজ কি, অ্যাক্টিনোসাইটিস কি করে, প্রোটোজোয়া কি করে, রোটিফার কি করে, তোমাদের বলা হয়েছে কিন্তু। জি স্যার। হ্যাঁ স্যার। রোটিফারের কাজ কি সমস্ত আমি স্যার এগুলি ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। আজকে আমি একটা স্লাইডে সব দেখানোর চেষ্টা করতেছিলাম। ওই এইগুলি এই যে এখানে সিএন রেশিওর একটা লিস্ট দেওয়া আছে, কোনটার সিএন রেশিও কত, হ্যাঁ ব্রয়লার লিটার সিএন রেশিও কত, সিএন রেশিও 12 থেকে 15, ক্যাটেল ম্যানিউর এই যে 11 থেকে 30, লেইং হ্যান এই 3 থেকে 10, শিপ ম্যানিউর 13 থেকে 20, টার্কি লিটার 16। এইগুলি হলো তোমার সিএন রেশিও। এগুলি হলো বিভিন্ন ওয়াস্ট ম্যাটেরিয়ালস গুলি, হ্যাঁ যে গার্বেজ 14 থেকে 16, এই বিভিন্ন স্লাস 5 থেকে 16, তারপরে স্ট্র, স্ট্র হলো 148 থেকে 150, উটের স্ট্র এটা 80, হুইট স্ট্র 100 থেকে 150। এই সিএন রেশিও রেঞ্জ গুলি তোমাদের জানতে হবে। তারপরে মনে করে যে সডাস্ট, কাঠের মানে উড প্রোডাকশন আছে, এই দেখো 100 থেকে 131 থেকে 1285, বার্ক গাছের ছাল 116 থেকে 435-36, সডাস্ট কাঠের গোড়া 200 থেকে 750, আমরা বলি 400 বা 450 নরমালি। উড চিপস এটার সিএন রেশিও মানে প্রায় 500 কাছাকাছি। উড সফট উড 212 থেকে 1313, এগুলি হলো সিএন রেশিও। এখন এই যেগুলির সিএন রেশিও খুব ওয়াইড, অনেক বড়, মানে কার্বন থেকে মানে সবটাই কার্বনই বলতে গেলে, নাইট্রোজেন কম, এই সাবস্টেন্স গুলি যখন আমরা যোগ করে দেব, মনে করো মর্টালিটি কম্পোস্টিং, এই যে আমার এখানে এই যে মর্টালিটি কম্পোস্টিং আছে, মুরগি অনেক মারা গেছে, তোমার 2000 মুরগি ফার্ম, মুরগি সব মারা গেছে, 1 লক্ষ মুরগি সব মারা গেছে, কি করবো? কম্পোস্টিং করে দেবো আমরা, কাঠের গোড়া দিব, মাঝখানে মাঝখানে মুরগি দিব, কারণ মুরগির সিএন রেশিও কম, কাঠের গোড়ার সিএন রেশিও ওয়াইড। যখন পচন শুরু হবে তখন এগুলি সব ব্যালেন্স হয়ে আসবে। এই ক্লাসগুলি তোমাদের তো পড়ানো হয়েছে, এই জন্য আমি জাস্ট আজকে বাইপাস করে একদম কি পয়েন্টস গুলি সংক্ষেপে আলোচনা করতেছিলাম। এটা হলো উইন্ডো সিস্টেম বলি আমরা, উইন্ডো সিস্টেম। মেথডস অফ কম্পোস্টিং তোমাদের একদিন পড়ানো হয়েছে খুব সম্ভবত। মেথডস কি কি মেথড আছে? অ্যাক্টিভ কম্পোস্টিং পাইল, উইন্ডো মেথড, এরেটেড উইন্ডো, তারপরে প্যাসিভ কম্পোস্টিং, তারপর হলো সাইলো কম্পোস্টিং অথবা ইন ভেসেল সিস্টেম, সাইলো বা বিন, এই যে আমরা বলি ডাস্টবিন, কম্পোস্টিং বিন, একটা পাত্রের মধ্যে একটা স্ট্রাকচার, একটা ইয়ের মধ্যে একটা পাত্রের মধ্যে যখন কম্পোস্টিং করবো সেটা হলো কম্পোস্টিং বিন কম্পোস্টিং। এইগুলি তোমাদের একদিন একটা ক্লাস যদি মনে করো আমি আবার মানে রিপিট করব। তারপরে এই দেখো টার্নিং সিস্টেম, এটা তো ম্যানুয়াল টার্নিং দেওয়া হয় কুদার টুকদার দিয়ে ভাই, আর এটা হলো মেকানিক্যাল টার্নিং। এই টার্নিং তুমি দেখতেছো কম্পোস্টিং পাইল লম্বা করে আছে, উপরে শেড থাকবে, এটা মডার্ন কম্পোস্টিং শেড, উপরে শেড আছে। আর এই যে একটা ডিভাইস দেখতেছো মেকানিক্যাল ডিভাইস, এটি জাস্ট একদিক থেকে আরেক দিক যাবে, অটোমেটিক টার্নিং হয়ে যাবে।
টার্নিং হয়ে যাচ্ছে, ভিতরে অক্সিজেন মিক্সিং হয়ে যাচ্ছে। টার্নিং মানে কি? অক্সিজেন মিশন। এরপরে ফাইনালি অনেক সময় এর মধ্যে কিছু লার্জ পার্টিকেল থাকে, বড় বড় জিনিস পার্টিকেল থাকে, এগুলিকে ফাইনালি ক্রাশিং করা হয়। এই যেটা ক্রাশার দিয়ে চূর্ণ করা হচ্ছে, একদম এটা ফাইন গ্রানিউলস এখানে আছে। এটাকে প্যাকিং করে আমরা মার্কেটিং করি। এই জন্য কম্পোস্টিং এর যে আইডিয়াটা, এটা খুবই ইফেক্টিভ একটা আইডিয়া। কারণ আমাদের দেশে এই যে ভ্যালুয়েবল রিসোর্সটা, এটা সম্পূর্ণ লস হচ্ছে। রাস্তার পাশে ফেলা হয়, ওখান থেকে দুর্গন্ধ ছড়ায়, মানুষ চলতে পারে না। রেসিডেন্সিয়াল এরিয়াতে এগুলি অনেক দুর্ভোগ সৃষ্টি করে, মানুষের জীবনযাপন, মানে নর্মাল জীবনযাপনটা বিঘ্নিত করে, নষ্ট করে দেয়। তো এই যে কম্পোস্টিং, এই বর্জ্যটাকে আমরা এই দেখো ম্যানেজ করে কত ভ্যালুয়েবল রিসোর্স প্রডিউস করছি। এখন এখান থেকে প্যাকিং হবে, ফাইনালি প্যাকিং 10 কেজির প্যাকেট, 40 কেজির প্যাকেট, 5 কেজির প্যাকেট মার্কেটে চলে যাবে। যার যেরকম প্রয়োজন, একজন হোম গার্ডেনিং করে, তার 5 কেজি দরকার, সে 5 কেজি কিনে নেবে। একজন 1 কেজি দরকার, শুধুমাত্র 3-4টা ফুলের টব, সে 1 কেজি কম্পোস্টিং মার্কেট থেকে। আমার 1 কেজির প্যাকেট থাকবে, 5 কেজির প্যাকেট থাকবে, 10 কেজির প্যাকেট থাকবে। হ্যাঁ, এরকম বিভিন্ন সাইজের প্যাকিং হয়ে মার্কেটে চলে যাবে। আর এটা মর্টালিটি কম্পোস্টিং। মর্টালিটি যখন অ্যানুয়াল মর্টালিটি হয়, মেবি পোল্ট্রি অর সোয়াইন আর বিফ ক্যাটেল, যে কোনো কিছু হতে পারে। এই যখন ম্যাড কাউ ডিজিজ দেখা দিবে ইউরোপে, তখন লক্ষ লক্ষ গরু তারা মেরে ফেলেছে, আর এদেরকে তখন ইনসিনারেশন করতে হয়েছে, প্রচুর খরচ। তো এটা হলো রিসেন্টলি আমরা কম্পোস্টিং করি, বা রিসেন্টলি করা হয় আর উন্নত বিশ্বে। আমাদের দেশে তো এখনো সুবিধা নেই, তারা কম্পোস্টিং করছে এইভাবে। আমি কোরিয়াতে দেখছি বিশাল সোয়াইন ফার্মিং, বিশাল বড় শেড, এর মধ্যে ওই মানে ডেড সোয়াইন কার্কাস আর সডাস দিয়ে বাস রেখে দেওয়া আছে। কিছুদিন পরে পরে টার্নিং দেওয়া হয় আস্তে আস্তে। এই তোমার যে মর্টালিটি কম্পোস্টিং, এটারও সময়ের একটা ব্যাপার আছে। এই সময়টা লাগে অ্যাকর্ডিং টু অ্যানুয়াল বডি সাইজ। এই মুরগির মর্টালিটি কম্পোস্টিং, এটা তোমার মুরগির যে লিটার থেকে 1 মাসে কম্পোস্টিং হয়। কিন্তু এই যে ডেড কার্কাস, মুরগির যে কার্কাস, এটা কম্পোস্টিং হতে 3-4 মাস সময় লাগে, 3-4 মাস। আর যদি আর একটু বড় অ্যানিমেল, শুকর, সোয়াইন কার্কাস কম্পোস্টিং হইতে 5-6 মাস লাগে, 5-6 মাস। আর বিফ কার্কাস কম্পোস্টিং হতে সময় নেয় প্রায় 1 বছর, 10 মাস থেকে 11 মাস, 10-11 মাস লাগে বিফ কার্কাস কম্পোস্টিং। যত বড় বডি সাইজ তার তত বেশি সময় লাগবে। আর তুমি যখন মর্টালিটি কম্পোস্টিং করবা, অ্যানিমেলের সফট টিস্যুগুলি পচে যাবে, মানে ডিকম্পোজ হবে। সফট টিস্যু পচে গিয়ে এরা কম্পোস্টে পরিণত হবে। সফট টিস্যু প্লাস সডাস্ট মিলে ডিকম্পোজ হয়ে ফাইনালি হিউমাস লাইক সাবস্টেন্স তৈরি হবে। এটি হলো মর্টালিটি কম্পোস্ট। কিন্তু এখানে পড়ে থাকবে সমস্ত হাড্ডিগুলি, অ্যানিমেলের বোন পড়ে থাকবে এখানে। এই জন্য ফাইনালি স্ক্রিনিং করে বোনগুলিকে সেপারেট করা হয়, সেপারেট করে নিয়ে তারপরে এই কম্পোস্ট। তবে মর্টালিটি কম্পোস্টিং এর মধ্যে কিছু অফ ফ্লেভার থাকে, ব্যাড স্মেল থাকে। যেমন ম্যানিউর থেকে যে কম্পোস্ট হয়, এর মধ্যে কোনো স্মেল থাকে না, একটা অ্যাট্রাকটিভ ফ্লেভার থাকে ম্যানিউরের কম্পোস্টের মধ্যে। প্লিজেন্ট ফ্লেভার মানে একটা মন মাতানো গন্ধ বলতে পারো, সুন্দর একটা গন্ধ। আর এই মর্টালিটি কম্পোস্ট যেটি, এর মধ্যে একটা আনপ্লেজেন্ট মানে উৎকট একটা গন্ধ থেকে যাবে, কারণ এর মধ্যে প্রচুর ওই যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড গুলি ছিল। মানে অ্যানিমাল বডি তো তৈরি অ্যামাইনো অ্যাসিডটা, সালফার কন্টেন্ট হাই থাকার কারণে কিছু সালফার কন্টেনিং গ্যাস বা কিছু কমপ্লেক্স তৈরি হয়, যেগুলো দুর্গন্ধের জন্য দায়ী। দেখছো লেয়ার গুলি ম্যানিউর, তার নিচে একদম নিচে আমরা ম্যানিউর দিব, তার উপরে একটা খড়ের একটা লেয়ার দিব, তারপরে আমরা 1 লেয়ার মুরগি দিব, তার উপরে আর কিছু ম্যানিউর হতে পারে। মানে যেই ফার্মের
মুরগি মারা যায়, ওই ফার্মের কোনো কিছুই বাইরে নেওয়া যাবে না, সমস্ত বর্জ্য এখানেই আনতে হবে। এই মুরগির ভিতরে, মুরগির ফার্মে যে লিটার ছিল, সেই লিটার সহ এখানে আনতে হবে, কারণ এর মধ্যে প্রচুর প্যাথোজেনিক মাইক্রোবস রয়ে গেছে। এই সমস্ত প্যাথোজেনগুলি মারতে হবে। এই জন্য এই ফার্মের কোনো কিছুই বাইরে দেওয়া যাবে না, সবকিছুই তোমার কম্পোস্টিং শেডে নিয়ে আসতে হবে। কিছু লিটার, পরে মুরগি, আবার লিটার, আবার স্ট্রো, আবার মুরগি, অথবা কিছু সডাস্ট দিতে পারো এখানে, স্ট্রয়ের পরিবর্তে সডাস্ট। এইভাবে দিয়ে আমরা আস্তে আস্তে এখানে টেম্পারেচার গ্রো করবে, আর প্যাথোজেন মারা যাবে, আর ফাইনালি আমরা পেয়ে যাবো কম্পোস্ট। স্যার কম্পোস্টিং এ প্রোটোজোয়া এবং অ্যাক্টিনোয়েডস এর কাজটা কি স্যার, যদি একটু বলতেন। অ্যাক্টিনোসাইটিস এর কাজ হলো সিমিলার অ্যাজ ব্যাকটেরিয়ার মতোই, এদের বডি সাইজ, শেপ সবকিছু ব্যাকটেরিয়ার মতোই, এবং ওরা যে এনজাইম সিক্রেট করে সেটা ওই তোমার সেলুলোজ হেমিসেলুলোজ ডাইজেশনে সাহায্য করে। আর প্রোটোজোয়ার কাজও একই ধরনের, ইনিশিয়াল ডিকম্পোজিশন ঘটায়, ইনিশিয়াল ডিকম্পোজিশনে সাহায্য করে। তো মূল কাজটা করে ব্যাকটেরিয়াল এনজাইম, ইনিশিয়ালি ইজিলি রেডিলি অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট যেগুলো আছে এগুলি ডিকম্পোজ করে। আর সবচেয়ে জটিল কাজটা করে ফাঙ্গাস, ফাঙ্গাল এনজাইম কমপ্লেক্স সাবস্টেন্সগুলিকে ভাঙে। ওই স্টেজটাকে আমরা বলি কিউরিং স্টেজ। তোমরা এখানে খুব সুন্দর আছে, এই এখানে টেম্পারেচার, এটা এই গ্রাফটাও ওইটা সুন্দর না আর কি। সুন্দর গ্রাফটা হলো এই দিক দিয়ে যাবে, দ্রুত উঠে যাবে টেম্পারেচার, কিন্তু যখন টেম্পারেচার কমবে তখন অনেক লম্বা সময় নিয়ে এই দিক দিয়ে গ্রাফটা চলে আসবে, অনেক লম্বা সময় নিয়ে। হ্যাঁ, এটা যদি 1 মাসের একটা কার্ভ হয়, দেখা যাবে 7 দিনের মধ্যে পিকে উঠে গেছে, 7 দিনে পিকে উঠে গেছে, আবার এখানে গিয়ে 22-23 দিনে নিচের দিকে নেমে আসবে। এদিকে অল্প সময় উঠবে, লম্বা সময় টেম্পারেচারটা কমবে। এই অ্যাক্টিভ কম্পোস্টিং ফেজ বলে, টেম্পারেচার যখন দ্রুত রাইজ করে এগুলো অ্যাক্টিভ কম্পোস্টিং ফেজ। আর উপরে যখন টেম্পারেচারটা স্ট্যাটিক থাকে এটা হলো ল্যাগ ফেজ। আর যখন টেম্পারেচারটা ধীরে ধীরে কমতে শুরু করে তখন এটাকে আমরা বলি কিউরিং স্টেজ। কিউরিং স্টেজে ফাঙ্গাস গ্রো করে, এই ফাঙ্গাস এই কম্পোস্টটাকে স্টেবল করে। এখানে হিউমিক অ্যাসিড ডেভেলপ করে, হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলি এখানে ডেভেলপ করে। আচ্ছা, আমার তো রিভিউ ক্লাস সর্বশেষ আমরা একটু দেখব ভার্মি কম্পোস্টিং। এই ভার্মি কম্পোস্টিং হলো তোমার যে কোনো বায়োমাসের মধ্যে, এটা গোবর হতে পারে, এগ্রিকালচারাল ওয়াস্ট হতে পারে, কিচেন ওয়াস্ট হতে পারে, মিউনিসিপাল সলিড ওয়াস্ট হতে পারে, যে কোনো ওয়াস্ট, মানে আমরা বলি বায়োমাস। এই বায়োমাসের মধ্যে যখন আমরা আর্থওয়ার্ম বা কেঁচো, এই দেখো হাতের মধ্যে কেঁচো আছে নুডলসের মতো, এই কেঁচো যখন তোমরা দিয়ে দিবা গোবরের মধ্যে বা যে কোনো বায়োমাসের মধ্যে, এরা দ্রুত অর্গানিক ম্যাটারকে খেয়ে ডাইজেস্ট করে। তো আগে আমরা দেখেছি কম্পোস্টিং এর ক্ষেত্রে মাইক্রোবস এনজাইম সিক্রেশনের দ্বারা সেলুলোজ হেমিসেলুলোজকে ডিকম্পোজ করতে ভেঙে দিয়েছে। মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারা কেউই কিন্তু গোবর খায় না, এটা ক্লিয়ার তো? তারা এনজাইম সিক্রেশনের মাধ্যমে গোবরের বায়োমাসকে ডিকম্পোজ করে, ডিগ্রেডেশন করে। আর কেঁচোর ক্ষেত্রে কি হলো, কেঁচো নিজে এগুলি খায়। কেঁচো, আর্থওয়ার্ম বা রেড ওয়ার্ম, এই কেঁচোরা নিজেরাই এগুলোকে খায়। আর্থওয়ার্মের খাদ্য হলো তোমার বায়োমাস, গোবর। এবং কি পরিমাণ খায়, এদের ফিডিং এফিসিয়েন্সি অনেক হাই, আমাদের চেয়ে অনেক বেশি। আমরা আমাদের বডি ওয়েট যদি 50 কেজি 60 কেজি হয়, আমরা কয় কেজি খাই সারাদিন? 5 কেজিও খেতে পারি, ধরলাম 5 কেজি। 50 কেজির মধ্যে 5 কেজি খাইলে 10 ভাগের 1 ভাগ খাই বডি ওয়েটে। কেঁচোরা বডি ওয়েটের সমান খায়।
তার বডি ওয়েট যত ওই সমপরিমাণ খাবার সে খেয়ে ফেলতে পারে, বা 80%। তার বডি ওয়েটের 80% থেকে 100% সে ফিড কনজিউম করে, এই খায়, আর ভিতরে ডাইজেশন হয় ডাইজেস্টিভ এনজাইম দ্বারা। কিছু ডাইজেস্টিভ এনজাইম দ্বারা অর্গানিক সাবস্টেন্সের ভিতরে যে সেলুলোজ হেমিসেলুলোজ গুলি আছে এগুলো ডাইজেস্ট হয়। কিভাবে ডাইজেস্ট হয়? কিছু ডাইজেস্টিভ এনজাইম দ্বারা, কিছু তার ডাইজেস্টিভ এনজাইম দ্বারা বায়োমাসকে ডাইজেস্ট করে ফেলে, ভেঙে ফেলে, এবং সে যে পায়খানা করে, দ্য কাস্টিংস অর স্টুল বা ফিসিস অফ দ্য মাইক্রো অফ দ্য আর্থওয়ার্ম, আমরা বলি কাস্ট, KCAST, কাস্ট। The castings of the earthworm is vermicompost. এই নিচের গামলাটায় দেখো, নিচের গামলাটায় হলো এটা ভার্মিকম্পোস্ট, এটা হলো ম্যানিউর। উপরের যে এটা আছে চারিটা, এখানে গোবর, এইগুলি দেওয়ার পরে এই 1 মাস পরে এরকম হয়েছে, এটি হলো ভার্মিকম্পোস্ট, কাস্টিংস অফ দ্য ওয়ার্ম। এই হলো তোমাদের কম্পোস্টিং, ভার্মিকম্পোস্টিং এর ব্যাপার, বায়োগ্যাসের কথা। তো এটা কি মানে ভার্মিকম্পোস্ট ইজ মোর ভ্যালুয়েবল দেন কম্পোস্ট। কম্পোস্টের যদি নাইট্রোজেন অনেক বেশি থাকে, 5 টাইমস the available nitrogen, 5 থেকে 5 গুণ, 3-4 গুণ বা 5 গুণ, মানে ম্যাক্সিমাম 5 টাইমস নাইট্রোজেন থাকতে পারে কম্পোস্টের চাইতে। 7 times the available potash and 1.5 times more calcium than found in good top soil চাইতে। এখানে কম্পোস্টের চাইতে নাইট্রোজেন প্রায় দ্বিগুণ থাকে, ভার্মি কম্পোস্টিং এর মধ্যে নাইট্রোজেন কম্পোস্টের চাইতে প্রায় দ্বিগুণ থাকে, এবং পটাশিয়াম, তারপরে এনপিকে, যেটা পটাশিয়াম, ফসফরাস, এই দুইটাই কম্পোস্টের চাইতে বেশি থাকে ভার্মি কম্পোস্টিং এর মধ্যে। তারপর ক্যালসিয়ামও থাকে, যেগুলি প্ল্যান্টের গ্রোথে সাহায্য করে। আরো থাকে প্ল্যান্ট গ্রোথ হরমোন বা প্ল্যান্ট গ্রোথ সাবস্টেন্স, এটার নাম হলো অক্সিন আর জিবারেলিন। এটাকে প্ল্যান্ট হরমোন বলা হয়, প্ল্যান্ট হরমোন, অক্সিন এবং জিবারেলিন। এই দুইটা জিনিস এই আর্থওয়ার্মের ফিসিসের মধ্যে থাকে, মানে ভার্মি কম্পোস্টিং এর মধ্যে এই দুইটা প্ল্যান্ট গ্রোথ সাবস্টেন্স পাওয়া যায়, যেটা কম্পোস্টের মধ্যে পাওয়া যায় না। এই জন্য ভার্মি কম্পোস্ট ইজ মানে মোর সুইটেবল আর মোর ভ্যালুয়েবল বলতে পারো। এই জন্য এখন দেখো, আমি 2 দিনে মোটামুটি তোমাদেরকে আগের ক্লাসগুলি রিভিউ করার চেষ্টা করেছি। বায়োগ্যাস, কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং। তোমাদের কিছু কথা থাকলে আমাকে এখন বলতে পারো। তোমার